ভাগ মিল্খা ভাগ সিনেমাতে যখন সেই লাস্ট রানের লাস্ট যে দৌড়ের যে লড়াইয়ের খেলাটা হবে সেখানে দেখবেন মিলখা সিংকে একজন বলছে যে এটাই কিন্তু তোমার লাস্ট খেলা হতে পারে। তখন মিলখা সিং জানায় সেইভাবেই খেলবো। তো এই যে সিনেমাটা বাঘি ফোর, সেই একই কথাটা কিন্তু টাইগার শ্রফের জন্য কোথাও গিয়ে যায়, কারণ টাইগার শ্রফে বলা যেতে পারে শেষ সিনেমা, যেটা হয়তো তাকে একটা লাইমলাইটে হয়তো আবার আনতে পারে। যদি এটা না চলে, কেরিয়ার পুরো শেষ, আর কামব্যাক হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না অ্যাজ এ লিড হিরো। তো এটাই বলা যেতে পারে শেষ সুযোগ, এবং আমার মনে হচ্ছে সেই রকমভাবে কিন্তু টাইগার শ্রফ খেলতে আসছে। প্রথম কথা বাগি ফ্র্যাঞ্চাইজি, যার 3 নম্বর সিনেমা প্রবল খারাপ হওয়া সত্ত্বেও 100 কোটির কাছাকাছি বিজনেস করে। এইবার কিন্তু এই সিনেমাটা একটা যেরকম এক্সপেকটেশন দিচ্ছে, এবং সর্বপ্রথমেই বলতে চাই এই যে আমি এসবিএফকে নিয়ে এত কথা কেন বলি, দেখো নাদিয়াদওয়ালা তারাদেরও কিন্তু একটা খুব খারাপ ফেস যাচ্ছে, বহুদিন ধরে হলে হচ্ছে না, কিন্তু তারাও দেখো নিজেদের বড় সুপারস্টারদেরকে নিয়ে বা যারা বলাতে পারে স্টার হওয়ার দৌড়ে রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু মাসি কমার্শিয়াল মুভি কিন্তু আনছে। এটাই কিন্তু একটা বড় প্রোডাকশনের কাজ। তারা হয়তো খুব ভালো করে জানাও না যে সিনেমাগুলো ওয়ার্ক করবে কিনা, কিন্তু ব্যাক টু ব্যাক তারা অন্ততপক্ষে ট্রাই করছে। টাইগার শ্রফের মতো উঠতি তারকাদেরকে নিয়ে বলা যেতে পারে বিগ অ্যাকশন স্কেল মুভি আনার চেষ্টা করছে। তারপর অপরদিকে সলমান খানকে নিয়ে সিকান্দার আনছে, অক্ষয় কুমারকে নিয়ে বিগেস্ট ফ্র্যাঞ্চাইজ মুভি হাউসফুল 5 আনছে। তো এই হচ্ছে বড় প্রোডাকশনের নমুনা। তারা রিস্ক নিতে জানে, যেটা এসবিএফের মতো প্রোডাকশন হাউসের রিস্ক নেওয়ার ক্ষমতা নেই। এই কারণে আমি বলছিলাম এই 3টে সিনেমা কতটা চলবে সেটা নিয়ে তারাও যথেষ্ট ডাউট রয়েছে, কিন্তু তারা এই রিস্কটা নিয়েছে। এরা রিস্কই তো নেয় না এসবিএফ। তো যাই হোক, আজকে টাইগার শ্রফের জন্মদিন, প্রথমেই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আমি ব্যক্তিগতভাবে চাই এই সিনেমাটা দিয়ে টাইগার শ্রফের একটা প্রপারলি কামব্যাক হোক, সিনেমাটা ভালো হোক। এবং এটাও ফ্যাক্ট, নতুন জেনারেশনের যারা ছিল তাদের মধ্যে আমি কিন্তু নিজের টিকিট কেটে সবচেয়ে বেশি চোখ বন্ধ করে সিনেমা দেখতে যেতাম টাইগার শ্রফেরই। ওই যখন ওই বাঘি, তারপর বাঘি 2, ওই যে টাইমটা, এমনকি আমি দ্য ফ্লাইং জ্যাটো সিনেমা হলে তখন দেখতে চলে গেছিলাম শুধু টাইগার শ্রফের জন্য। এরকম একটা ক্রেজ কিন্তু ক্রিয়েট হয়েছিল, বা ওয়ার অফ দিও এটা ছিল। তারপর আতিফ হাতি সিনেমা করেছে কাজে লাগাতে পারেনি ইন্ডাস্ট্রি, নিজে ভুলভাল স্ক্রিপ্ট চয়েস করে নিজের 12টা পাইছে। কিন্তু পোটেন্সিয়াল কিন্তু টাইগার শ্রফেরই বরাবরই ছিল। এবার এর প্রথম পোস্টার আসে যেখানে আমরা ব্রুটাল ওয়েতে দেখতে পাই টাইগার শ্রফকে একটা বাথরুমে বসে রয়েছে, যেটা একটা আমার দারুণ পোস্টার লেগেছিল, চমকে রেখে দিয়েছিল। এবং লুকে রীতিমতো চেঞ্জ এনেছে, সে একঘেয়ে সেই লুক রাখেনি, লুকটা পুরো পাল্টে দেওয়া হয়েছে, পুরো ব্যাডাস একটা লুক রেখেছে, যেটা খুব মানানসই লাগছে, লোকে অ্যাকসেপ্ট করেছে। প্লাস তারপর সঞ্জয় দত্তের একটা মারাত্মক লুক আছে, দারুণ লাগে সঞ্জয় দত্তকে দেখতে, এরকম লম্বা চুল করে একটা মেয়েকে কোলে নিয়ে বসে আছে, রীতিমতো রক্ত ঝরে ঝরে পড়ছে। তো মানে বোঝা যাচ্ছে পুরো ভায়োলেন্স হতে চলেছে। এবং টাইগার শ্রফের ক্যারেক্টারটা যেরকম মেনলি থাকে আর কি প্রত্যেকটা বাকিতে, বলেই দিচ্ছে তারা যে এইবার পুরোপুরি সে চেঞ্জ হতে চলেছে, ওই রকমভাবে আর তাকে আমরা পাবো না, পুরো অন্যভাবে পাবো। এবার আজকে একটা পোস্টার এসেছে, এই পোস্টারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আলাদাভাবে আলোচনা করার মতো কিছু নয়, কিন্তু একটা সিনেমার হাইপ বাড়িয়ে দেওয়ার জন্য বা কারোর লুক নিয়ে একটা এক্সাইটেড করে দেওয়ার জন্য এই পোস্টারটা কিন্তু এনাফ। এখানে কিন্তু টাইগার শ্রফকে ভাই মারাত্মক দেখতে লাগছে, পুরো অন্য রকমভাবে আমরা পাচ্ছি, এবং এটাই আমি চাইছিলাম টাইগার শ্রফ এলে এইভাবে আসুক। ঠিক এরকম ফিল জওয়ানে শাহরুখ খানের লুক দেখে আমার হয়েছিল, যে হ্যাঁ ভাই লুকের মধ্যে একটা ব্যাপার আছে, লুক দেখে মনে হচ্ছে সিনেমা হলে যাই। তো এইখানেও টাইগার শ্রফের যে লুকটা বা তার যে অ্যাটিটিউডটা, সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে শুধু পোস্টার লেভেলে, সিনেমাটা কিন্তু দেখতে দেখতে এক্সাইটেড করছে, সিনেমাটার জন্য ওয়েট করতে অপেক্ষা অপেক্ষা করানোর জন্য এক্সাইটেড করছে। তো আজকের পোস্টারটাও ভালো হয়েছে, হালকা করে ধোঁয়া উঠছে, মুখে সিগারেট, উপর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। তো পোস্টারটা কিন্তু ডিজাইনটা দারুণ হয়েছে, এবং লিখে দেওয়া আছে দিস টাইম হি ইজ নট দ্য সেম। এইবারে সে কিন্তু সেই একরকম আর নেই, পুরো অন্যরকমভাবে আমরা পেতে চলেছি। তো যদি প্রপারলি স্ক্রিন প্লেটা ভালো থাকে, যদি গল্পে দম থাকে, এবং ভায়োলেন্স যদি টপ নচ লেভেলের হয়ে থাকে, তাহলে কিন্তু বাঘি ফোরকে ভালো বক্স অফিস করা থেকে আটকাতে পারবে না। টাইগার শ্রফের কামব্যাকের জন্য মানে আর কোনো মানে কী বলবো, মানে কী বলবো, এটাই হয়তো একটা কামব্যাক হয়ে যেতে পারে, এটা হিউজ বক্স অফিস হয়ে যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা 150-200 কোটিও বক্স অফিস টাইগার শ্রফ দিয়ে দিতে পারে না, আবার একটা জায়গাও ফিরে পাবে, তারপর ঠিকঠাক সিনেমা করতে হবে আবার। তো বাঘি ফোর কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট হতে চলেছে। আমি প্রবল এক্সাইটেড, অ্যাকশন চাইবো টপ নচ লেভেলের হোক, প্লাস স্টোরিতে দম থাকুক, যেমনটা বাঘি 2 এর ক্ষেত্রেও ছিল। আর গান ভালো হতে হবে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। আমার পোস্টার লেভেল কিন্তু খুব ভালো লাগছে এই সিনেমাটার, যখন টিজার আসবে, ট্রেলার আসবে, আর গান যদি ভালো হয় এই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করতে পারে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।